শহীদ স্মরণে 14 সেপ্টেম্বর সভা আয়োজনে 5 কোটি টাকা বরাদ্দ। বিদ্যুৎ সংকট নিরসনে চলছে কাজ। ভারতের অর্থায়নে প্রকল্প চলছে। স্বাভাবিক হচ্ছে আশুলিয়া সাভার শিল্পাঞ্চল। খুলেছে বেশিরভাগ কলকারখানা। সতর্ক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 2 পুলিশ সদস্য রিমান্ডে। বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা। এবং রাজশাহীর আওয়ামী লীগ এমপি মনসুরের শিক্ষক নিয়োগ বাণিজ্য 5 বছরেই 100 কোটি টাকার মালিক অনুসন্ধানে নেমেছে দুদক। দেখছিলেন শিরোনাম দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। চলে যাচ্ছি পুরো সংবাদে। ভারতের অর্থায়নে পরিচালিত কোনো প্রকল্প বন্ধ হয়নি বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা জানান, 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় উঠে আসে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্পের বিষয়। বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, ভারতের সঙ্গে $736 কোটি ঋণ চুক্তির মধ্যে $180 কোটি পাওয়া গেছে। বাকিটাও বিভিন্ন প্রকল্পে ছাড় করবে। দুদেশের সম্পর্ক আগের মতোই চলমান থাকবে বলেও জানান তিনি। বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশে বিনিয়োগে ভারতকে আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এদিকে ঢাকা দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে দাবি করেছেন ভারতীয় হাইকমিশনার। আগের মতোই অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. পরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য প্রায় 5 কোটি টাকা বরাদ্দের কথা জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটাদের টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অনুধাবন। বিদ্যুতের ঘাটতি মেটাতে চেষ্টা করছে সরকার। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। শহর থেকে গ্রাম সবখানে বাড়ছে লোডশেডিং। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গরম সহ দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। দেশে প্রতিদিনই বাড়ছে লোডশেডিং। ভাদ্র মাসে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। রংপুর বিভাগের 8 জেলায় পল্লী বিদ্যুৎ ও নেসকো মিলে দৈনিক চাহিদা 1200 মেগাওয়াট। সেখানে মিলেছে মাত্র 700 মেগাওয়াটেরও কম। চাহিদার তুলনায় ঘাটতি প্রায় অর্ধেক। এতে তীব্র লোডশেডিংয়ের কবলে রংপুর বিভাগ। ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরাও। চারদিকে প্রচণ্ড গরম, রোদের যে দাবদাহ, তাতে আমরা এই যে ইলেকট্রিসিটির অভাবে, বিদ্যুতের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারতেছি না, রাতে ঘুমাতে পারতেছি না, শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। রংপুর নগরীতে সবসময় কারেন্ট ছিলই, হয়তো 1 ঘন্টা লোডশেডিং ছিল, কিন্তু সেটা এখন হয়তো 20 মিনিট কারেন্ট দিচ্ছে আর লোডশেডিং বাকিতে। আমাদের পল্লী বিদ্যুতের তো অবস্থা আরও খারাপ। যদি 30 মিনিট থাকে, দেখা যায় 2 ঘন্টা থাকে না। চট্টগ্রামেও ঘন ঘন লোডশেডিং। দিনে বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে হলেও সন্ধ্যা ও রাতে বেড়ে পৌঁছায় চরমে। বিদ্যুতের এমন লুকোচুরি খেলায় চরমভাবে অতিষ্ঠ নগরবাসী। বিদ্যুৎ তো মনে করেন সারাদিনে এখন 6-7 বার যাচ্ছে আর আসছে। রাতে ঘুমাতে কষ্ট হচ্ছে, সকালে দোকানে কাস্টমার আসতেছে না, কারেন্ট নাই, গরমের কেউ বের হচ্ছে না। তো বর্তমান সময়ে আমরা যেটা ফেস করছি এটা জীবন দুর্বিষহ হয়ে গেছে এক কথায় বলা যায়। এখন নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট আমাদের
আগে যে সমস্যাগুলো ছিল বা দুর্নীতির কারণে বা ওরা যেরকম একটা ইন্ডেমনিটি করে আপনার বিদ্যুৎ খাতকে একটা দুর্নীতির আখড়া করে রাখছিল, এখান থেকে আমাদের সাধারণ জনগণকে মুক্তি দিবে আমরা আশা করি। ময়মনসিংহে বিদ্যুতের চাহিদা দৈনিক 1400 মেগাওয়াট থাকলেও পাওয়া যাচ্ছে 1100 মেগাওয়াট। সরবরাহ কমায় ময়মনসিংহে হয় ঘন ঘন লোডশেডিং। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বড়দের আধা ঘন্টা থেকে 3 ঘন্টা থাকে না, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না। এই সন্ধ্যা 6টার থেকে মনে করো কোনো বিদ্যুৎ পাই না, ঠিক আছে, এরপরে মোটর চালাইতে পারি না, পোলাপানের এই যে লেখাপড়ার সমস্যা হইতেছে। বিদ্যুতের ঘাটতি মেটাতে দ্রুতই কার্যকারী পদক্ষেপ নিবে অন্তর্বর্তী সরকার, প্রত্যাশা সবার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিংয়ের বিরূপ প্রভাব পড়ছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায়। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও নজরুল ইসলাম। আমরা শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নাজিম। নাজিম, এই যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, লোডশেডিং এ ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোতে কেমন প্রভাব পড়ছে এবং এই বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন। লোডশেডিং কথা বলতে গেলে গত কয়েকদিন ধরে আসলে বিদ্যুতের যে ভেলকিবাজি, সেই ভেলকিবাজির কারণে সাধারণ মানুষের মাঝে অস্বস্তি তৈরি হয়েছে। পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হয়েছে, কারণ গত কয়েকদিন ধরে যে বিদ্যুতের লোডশেডিং ছিল সেটি গত দুদিন ধরে আরো প্রকোপ আকার ধারণ করেছে। কারণ দিনের বেলায় বলতে গেলে 10 থেকে 15 মিনিট, আবার 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে তাহলে আবার 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নিয়মিত আসছে না। আবার দেখা যায় আপনারা 20 থেকে 25 মিনিটে বিদ্যুৎ আসলেও আবার 1 থেকে 1.5 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা চরম ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল থেকে নগরীর অনেকগুলো মার্কেট, শপিং মল ঘুরে দেখেছি, সবগুলোতে আসলে হাসপাস অবস্থা। কারণ ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা দোকানগুলো খোলা শুরু করলে বা দোকানে যদি যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা প্রবেশ করার পরপরই বিদ্যুতের যে ভেলকিবাজি যাচ্ছে এবং আসছে, আসা যাওয়ার মধ্যে যে চলছে, কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় দিন নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লোডশেডিং এর বিষয়টি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। ভবিষ্যতে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে তিনি একথা জানান। বলেন, এবারে দুর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তায় ব্যবস্থা করা হবে। তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট। গেল 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার লালারচক সীমান্তে স্বর্ণদাস নামে কিশোরী নিহত হন। এই ঘটনার পর গত 5 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানায়। সর্বশেষ সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামের এক কিশোর বিএসএফের গুলিতে নিহত হয়। এমন বাস্তবতায় সচিবালয়ে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উপদেষ্টা বলেন, সীমান্তে হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যায়, যেহেতু আমাদের যাওয়া আসা করে, মানে এই পারের লোক ও পারে পূজা দেখতে যায়, ওই পারের লোক এই পারে পূজা দেখতে আসে। আমি এই জন্য এখানে সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। এবারে দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, এবার পুজো হবে 32,666টি পূজা মণ্ডপে। এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে। স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে। যেতে ধরেন যে স্বেচ্ছাসেবক রাত 1টা থেকে রাত 3টা পর্যন্ত, স্বেচ্ছাসেবক রাত 3টা থেকে রাত 5টা পর্যন্ত, এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে 3 জন, দিনে 2 জন।
এবারে দুর্গাপূজায় প্রধান উপদেষ্টা 4 কোটি টাকার বরাদ্দ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দর্শক, যেমনটি বলেছিলাম, লোডশেডিং বাড়ছে গ্রাম এবং শহরে। এ বিষয়ে আরো জানবো দর্শক। আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হচ্ছে নজরুল। নজরুল, লোডশেডিং এর ফলে যে ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাব পড়েছে এবং কি তথ্য আছে আপনার কাছে, সে বিষয়টি বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে বিদ্যুতের জন্য কিন্তু ছোট এবং মাঝারি যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে গাজীপুরে, সেই সমস্ত শিল্প উৎপাদন কিন্তু ব্যাহত করছে। আমি যে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আপনার সারাদিনে তারা বিদ্যুৎ 2-1 ঘন্টা পায়। সারাক্ষণই তারা কিন্তু জেনারেটরের মাধ্যমে তারা বিদ্যুৎ সরবরাহ করে এবং এই প্রতিষ্ঠানটা ধরে রেখেছেন। এখন তারা যে মালিক পক্ষ রয়েছেন তারা বলছেন যে এখানে কিন্তু তাদের যে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তারা চাচ্ছেন। তো এর ফলে কিন্তু যে কারখানার উৎপাদন সেটা কিন্তু কমে যাচ্ছে এবং তারা কিন্তু ক্ষতি সাধন হচ্ছেন এবং এটা থেকে কিন্তু তারা বারবার পল্লী বিদ্যুৎকে জানিয়েও কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। তো এই ব্যাপারে আমি জানতে চাইবো যে বন্ধন ফ্যাশন লিমিটেডের যে পরিচালক রয়েছেন, আমি তার কাছে জানতে চাইবো, জুয়েল সাহেবের কাছে, যে আপনারা কি রকম বিদ্যুৎ ছাড়া আপনারা কি রকম সমস্যা প্রতিদিন ফেস করতেছেন? আমাদের এই যে ছোট এবং মাঝারি যে শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার, তুলনামূলক কোনো বিদ্যুৎই পাচ্ছি না। সারাদিনে আমাদের যে জেনারেটর তেল, এই তেল কিনা আমাদের আসলে প্রোডাকশনে যথেষ্ট ব্যাহত হচ্ছে এবং আমরা খরচা দিয়ে এটা পারতেছি না। যার কারণে আমাদের দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এটা কখনই আমরা পাচ্ছি না, কখনই হচ্ছে না। আমরা পল্লী বিদ্যুতের সাথে এটা কয়েকবারই আমরা যোগাযোগ করছি। সারাদিনে 8-10 বার যায়, আসে, থাকে 10-15 মিনিট, আধা ঘন্টা, এরপরে ম্যাক্সিমাম সময় বাদ দিয়ে চলে যায়। আমরা উৎপাদন করতে পারতেছি না। আমরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছে। আমাদের খরচ অনেক বেড়ে যাচ্ছে। প্রোডাকশনের যে আমাদের যে মূল্য আমরা পাচ্ছি তাতে আমাদের খরচটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। আমরা এ থেকে প্রতিকার চাই, সরকারের কাছে আমাদের এটা প্রতিকার চাই, যাতে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই। তাহলে আমরা এই দেশের দেখা গেল যে আমরা যারা ছোট এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে, এরা আমরা মোটামুটি আরো প্রোডাকশন কম খরচে উৎপাদন করতে পারবো, এই ধরনের আশা করি আর কি। আপনি যেমনটা বললেন, এই প্রতিষ্ঠানের যে মালিক সেটা উনি বললেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন তারা এবং গ্যাস জেনারেটরের মাধ্যমে বড় বড় প্রতিষ্ঠানগুলো চললো। ছোট এবং মাঝারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিদ্যুতের যে যন্ত্রণা সেটা কিন্তু অতিষ্ঠ এবং আপনারা জানেন যে উৎপাদন কিন্তু মারাত্মকভাবে গাজীপুরে ব্যাহত হচ্ছে এবং সব জায়গায় আমরা দেখেছি যে সারাদিনে যে কারেন্ট সেটা কিন্তু তারা কখনোই পাচ্ছেন না এবং সারাদিন বাসা বাড়ি থেকে শুরু করে গাজীপুরের যে পোল্ট্রি শিল্পগুলো রয়েছে সেটাও কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তো গাজীপুরের সব জায়গায়, অর্থাৎ ছোট বড় মাঝারি আকারের যে পোশাক কারখানাগুলো রয়েছে যেগুলো বিদ্যুতের উপর নির্ভরশীল, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না। তারা কিন্তু গ্যাস এবং এই প্রতিষ্ঠানকে ধরে রাখতে হলে তাদের তেলের মাধ্যমে কিন্তু তেল জেনারেটর যেটা আছে, জেনারেটর দিয়ে কিন্তু তারা সচল রেখেছেন। তো এই ব্যাপারে আমরা পল্লী বিদ্যুতের যে জিএম এর সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে গ্রিড থেকে যারা যে সরবরাহ গাজীপুরে যে চাহিদা রয়েছে, অর্থাৎ বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারাও পাচ্ছেন না, এর জন্য দিতে পারছেন না। সবচেয়ে বড় কথা হলো যে তারা জ্বালানির কথা বলছেন বারবার, যে জ্বালানি সরবরাহ কম থাকা কিন্তু বিদ্যুতের যে ঘাটতি সেটা কিন্তু তারা বলার চেষ্টা করছেন। তো গাজীপুরের এই পোশাক শিল্পকে ক্ষুদ্র আকারের যে মানে ছোট যে প্রতিষ্ঠানগুলো, শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর তাগিদ দিয়েছেন পোশাক কারখানার যে মালিক রয়েছেন তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাচ্ছেন। পাশাপাশি কিন্তু এই দিকে যেন কর্তৃপক্ষ দৃষ্টি দেয়, এটাই কিন্তু বলছেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল। অস্থিরতা কাটিয়ে সাভার ও গাজীপুরে তৈরি পোশাক কারখানায় পুরো দমে শুরু হয়েছে উৎপাদন। সকালে নিয়ম মেনে কাজে যোগ দেন শ্রমিকরা। এখন থেকে কারখানায় নারী পুরুষের সমতা নিশ্চিতের পাশাপাশি হাজিরা বোনাস বাড়তি 225 টাকা ও টিফিনে 10 টাকা বেশি পাবেন শ্রমিকরা। এদিকে নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিতে শিল্পাঞ্চলে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের আরও একটি ডেস্ক রিপোর্ট। কিছুদিনের অস্থিরতা কাটিয়ে আবারও শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। মঙ্গলবার সকাল থেকেই কারখানাগুলোয় শ্রমিকদের ঢুকতে দেখা যায় স্বাভাবিক দিনের মতোই। নির্ধারিত সময়ে গাজীপুর ও সাভারের অধিকাংশ কারখানায় শুরু হয় উৎপাদন।
গতকাল বিজিএমই এর বৈঠকে বন্ধ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে শ্রমিকদের দাবির মুখে গতরাতে কারখানাগুলোয় নারী পুরুষের সমতা নিশ্চিত সহ হাজিরা বোনাস বাড়তি 225 টাকা ও টিফিনে 10 টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তায় সাভারে আশুলিয়াতে খুলে দেওয়া হয় অধিকাংশ পোশাক কারখানা। নিরাপত্তা নিশ্চিতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এখানে সেনাবাহিনী, বিজিবির, র্যাব সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের চতুর্দিকেই মোবাইল পেট্রোল টিমগুলো চলমান আছে এবং সেই সাথে যে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা আছে তারাও সক্রিয় আছে। কোথাও কোনো ধরনের সহিংসতা যাতে ঘটতে না পারে সেই জন্য প্রিভেন্টিভ মেজার্স নেওয়া আছে। পোশাক কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়, খুশি মালিক শ্রমিকরা। পরিবারে আমাদের যারা বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে চালাইতে খুবই কষ্ট হয়ে যাবে এবং এই ফ্যাক্টরি থেকে আমাদের যে রাজস্ব আয় হয় এ থেকে দেশ যেন কোনোভাবে বঞ্চিত না হয় আমরা সেটা চাচ্ছি এবং কোনো আন্দোলন আমরা চাই না। আমরা সুন্দরভাবে একটা সুন্দর কর্ম পরিবেশ চাই। আমরা চাইতেছি যে গার্মেন্টস চালু থাক, গার্মেন্টস চালু থাকলে আমরা গরিব গুণা মানুষ আমরা চলে ফিরে খাইতে পারবো। ভালোভাবে ফ্যাক্টরি চললে আমরা বাসা ভাড়া দিতে পারি এবং আমাদের ওই কর্মের টাকা দিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি। আমরা কোনো হট্টগোল, কোনো ভেজাল আমরা চাই না। আমরা চাই সুস্থভাবে আমাদের ফ্যাক্টরি প্রতিষ্ঠানগুলো ভালোভাবে যেন চলুক। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় অভিযুক্ত বরখাস্ত এসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে পিবিআই এর আবেদনের প্রেক্ষিতে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসানুল হক তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 18 আগস্ট আবু সাইদ হত্যার ঘটনায় তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে তাজহাট থানায় হত্যা মামলা করেন। এতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায় সহ 17 জনকে আসামি করা হয়েছে। গেল 3 আগস্ট আমির আলী ও সুজনকে বরখাস্ত করে পুলিশ লাইনে নজরদারিতে ছিলেন। সোমবার সন্ধ্যায় তাদেরকে পিবিআই এর কাছে হস্তান্তর করেছে। বগুড়ায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে। ঘটনা জানাজানির পর বিক্ষুব্ধ নেতাকর্মীদের গণপিটুনিতে নিহত হয়েছে লেদু নামের এক ব্যক্তি, যিনি হত্যাকাণ্ডের হোতা বহিষ্কৃত যুবদল নেতা বিপুলের সহযোগী। পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ করছেন তারা। সঞ্জু রায়ের তথ্যচিত্রে ফারহিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিত মুখ ছিলেন বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। গেল 16 বছরের রাজনৈতিক মামলায় দলের জন্য বছরের পর বছর থাকতে হয়েছে কারাগারে। অথচ দলের যখন সুদিন ফিরছে তখন বগুড়াতেই যুবদলের সদ্য বহিষ্কৃত নেতাকর্মীর হাতে প্রাণ হারাতে হলো তাকে। বহিষ্কারের পিছনে কলকাঠি নেড়েছে মিজান, এমন ধারণা থেকেই তাকে হত্যা করা হয়েছে অভিযোগ মিজানের স্ত্রীর। বিপুল, লেদো, ফাইনুর, সামিউল, অরবাব, জাঙ্গির আরো স্যাংরা ফ্যাংরা এরা সবলি মিলে রামদাও দিয়ে সাপাটি দিয়ে উল্লে দিয়ে মারছে, মারে বন্দর করছে যে আজকে শেষ করে দিয়ে সামিল বন্দর। প্রত্যক্ষদর্শীরা জানান রাত 8:30টার পর বিদ্যুৎ ছিল না। এ সময় সদরের গোকুল বন্দরের আন্তজেলা অফিসে 14টি মোটরসাইকেলে করে ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুল ও তার সহযোগী একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে রামদা দিয়ে কুপিয়ে আহত করে মিজানকে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। দলের নিবেদিত কর্মীর এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার রাজনৈতিক সহকর্মীরাও। যেদিন থেকে আহ্বায়ক হয়েছে সেদিন থেকে আমার ভাই হিসেবে লোকদের সবসময় মানতাম। এই আন্দোলন সংগ্রামে যখন যা যেটা বলেছি এটা করবো ওটা করবো নির্দ্বিধায় ও করেছে। আজকে মনে করেন আমি বাইরে সব খুঁজতেছি, দেখি যে আমাদের অফিসের দক্ষিণ পাশে দেখি পড়ে আছে। দেখার পরে দেখি যে এগুলো মাথার এগুলো আর নাই, মনে করেন মাথা দেখতেছে। তারপরেও বাঁচা ছিল,
শোক ছিল, সিএনজিতে করে নিয়ে আসতেছি, ঠ্যাঙ্গা মারা আসার পরে মনে হলো যে মারা গেছে। এদিকে বগুড়া জেলা যুবদলের সংশ্লিষ্টরা বলছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সম্প্রতি বহিষ্কার করা হয়েছিল বিপুল সহ আরও কয়েকজন নেতাকর্মীকে। তবে এখানে কোনোভাবে মিজানের সংশ্লিষ্টতা ছিল না। বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল, এই কারণে আমরা ওকে দল থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এখানে মিজানের কোনো অভিযোগ বা কারো কথা শুনে এখানে বহিষ্কার করা হয়নি। আর পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছেন তারা। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কারা করছে কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে। এদিকে মিজানের মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ নেতাকর্মী হত্যাকাণ্ডে জড়িত থাকার খবরে গণপিটুনিতে মেরে ফেলে লেদো নামের এক ব্যক্তিকে। এ সময় খবর সংগ্রহ করতে গেলে হামলা করা হয় 6 জন গণমাধ্যম কর্মীর উপরেও। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝুঁকিপূর্ণ ব্রিজ ও বিধ্বস্ত সড়কে এখন কুড়িগ্রামের 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের ভরসা। এ অবস্থায় দ্রুত নতুন ব্রিজ নির্মাণ সহ সড়ক মেরামত করে দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। কুড়িগ্রাম থেকে সহকর্মী জুয়েল রানার রিপোর্ট। ভেঙে গেছে ব্রিজের রেলিং, বিধ্বস্ত দুদিকের সড়কও, আবার কোথাও কোথাও ভেঙে গেছে ব্রিজের পাটাতনের ঢালাই। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, পারাপার হচ্ছে মানুষ। এ দৃশ্য কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জালালের মোড় থেকে ওয়াবদাবাজার সড়কের গারুহারা এলাকার। 20 বছর আগে নির্মিত 100 ফুট দৈর্ঘ্যের ব্রিজটি কয়েক বছর ধরে জীর্ণ অবস্থায় থাকলেও কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তরের। এতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার শত শত যানবাহন সহ লক্ষাধিক মানুষ। গাড়ি প্রতিদিন দুর্ঘটনা হয় এই জায়গাটায়, প্রতিদিন উল্টে পড়ে যায়, ভাঙে, নষ্ট হয়। আবার মানুষ, অসুস্থ মানুষ আমরা শহরে নিয়ে যেতে পারি না এই যাতায়াতের ব্যবস্থা খারাপের কারণে। সেই গাড়িতে খুব স্লোভাবে যায়, যে তা তো স্কুলের ছাত্র মেলা পড়িয়েছে এই রাস্তা দিয়ে, কিন্তু বহু লোক পড়া গেছে। প্রত্যেকবারই যেটা দেখে থাকি যে বন্যার পরে কোনো কাজ হয় না, যাতায়াত এখন আমরা সাধারণ মানুষও স্বাভাবিকভাবে যে মোটর সাইকেল বা যে স্বাভাবিক যানগুলো রয়েছে এটা চলাচলের অনেক কষ্ট। সার আনতে পারি না, তাই না যে রডও আছে, রডও চলে না। আমাদের খুব যাতায়াতের জন্য খুব এই অবস্থা, এই আমরা কিছুই আনতে পারি না। আমরা যে ধান নাট নিয়ে যাবো তাও নিয়ে যেতে পারি। জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়কটি ব্যবহার করে সদরের যাত্রাপুর, পাঁচগাছি, উলিপুরের বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের মানুষ। কৃষকরা তাদের উৎপাদিত ফসল ও অন্যান্য পণ্য আনা নেয়া করে, তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কার ও ব্রিজ নির্মাণের দাবি জানান জনপ্রতিনিধি। এইখানে কৃষি খামারের সার, তেল, বীজ কেরিং নিয়ে অনেক সমস্যা। 100 টাকার ভাড়া 300 টাকাতে নিতে হয়। সরকার বাহাদুরের প্রতি আমার একটু আগ্রহ, আবেদন বা অনুরোধ, দ্রুত গতিতে আমার এই রাস্তাটি আর এই ব্রিজটি যেন সংস্কার করে দেওয়া হয়, তাতে এই এলাকার কৃষি খামার, ছাত্রছাত্রীর লেখাপড়া, গর্ভবতী মায়েদের হাসপাতাল যোগাযোগ করা, সব কিছু মিলে আমাদের সুবিধা হবে। সড়কটির গুরুত্ব বিবেচনায় নতুন ব্রিজ সহ সড়ক পাকা করার কথা জানান উপজেলা প্রকৌশলী। আমরা অতি দ্রুত রাস্তার কার্পেটিংটা শেষ করবো আর কি। আর বাকি যে যতটুকু রাস্তা এইচবিবি রাস্তাটুকু আছে আর কি, ক্ষতিগ্রস্ত হয়েছেন আর কি এই বর্ষে, তো আমরা এই রাস্তাটা অলরেডি আমাদের যে বর্তমানে ফ্লাড যে প্রকল্পটা আছে, এই ফ্লাড প্রকল্প আমরা দিয়েছি আর কি। অতি দ্রুত আর কি আমরা আশা করছি যে রাস্তাটুকু, বাকি রাস্তাটুকু আমরা বরাদ্দ পাবো আর কি। বিগত কয়েক বছরের বন্যা সহ এবারের দুদফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 100 ফুট ব্রিজ সহ 4 কিলোমিটার সড়ক। জুয়েল রানা, দেশ টিভি, কুড়িগ্রাম। পরিবারের অভাব, অনটন আর অশান্তির প্রভাব পড়ে শিশুর উপর। পথহারা হয়ে পড়ে কোমলমতি শিশুরা। অনেক সময় রাস্তাতেই বেড়ে ওঠে তারা, পায় না শিক্ষার আলো, বঞ্চিত হয় মৌলিক অধিকার থেকেও। পঞ্চগড়ে বিপদগামী এসব শিশুর সুরক্ষায় কাজ করছে শিশু নগরী। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। খেয়ে না খেয়ে দিন কাটত এসব শিশুর। নৈতিক শিক্ষার আলো থেকেও দূরে ছিল তারা। সমাজে সুবিধাবঞ্চিত এসব শিশুর বেঁচে থাকার ঠিকানা এখন পঞ্চগড়ের আহসানিয়া মিশন শিশুনগরী। ভালো পরিবেশ পেয়ে তাদের চোখে মুখে আনন্দের ছাপ। কমলাপুর স্টেশনে ছিলাম,
তখন আমি খাওয়া দাওয়ার মতো কিছু পাচ্ছিলাম না। তখন আমাকে এখানে সেন্টারে হাউসিং মিশন শিশুনগরের যে একটা সেন্টারে স্যার আমাকে দেখা হয়েছে, তখন আমার সাথে সাক্ষাৎ করছে। করার পর সে আমাকে বললো যে এখানে এমন খাওয়া দাওয়া আছে, কাপড় চোপড় আছে, সব আছে, তুমি ওখানে যাও, তুমি ওখানে থাকলে তুমি মানুষের মতো মানুষ হতে পারো। কিছু চিন্তা না, এখন আমি বাংলা রিডিং পড়তে পারি, ইংলিশও মোটামুটি পারি। পঞ্চগড় সদর উপজেলায় ৪৮ বিঘা জমিতে গড়ে উঠে আহসানিয়া মিশন শিশুনগরী। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঠিকানাহীন শিশুদের নিয়ে কাজ করছে সংস্থাটি। এবছর শিশুনগরী থেকে এসএসসিতে অংশ নেয় ৬ জন শিক্ষার্থী। এর মধ্যে একজন পেয়ে যায় জিপিএ ৫। সহশিক্ষা কার্যক্রমেও বেশ অগ্রগামী তারা। বিশেষ করে খেলাধুলায় বেশ পারদর্শী এসব শিশু। এবং শিক্ষার পাশাপাশি তারা এখানে নিরাপদ বাসস্থান, আবাসিক সুবিধা এবং চিকিৎসা সুবিধা এবং তাদের খাদ্য এবং যাবতীয় সুযোগ সুবিধাগুলো, বিনোদন যাবতীয় সুযোগ সুবিধাগুলো এখানে প্রদান করা হয়ে থাকে। শিশুদের মূলধারায় আনতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এখানে। বর্তমানে এখানে অবস্থানরত শিক্ষার্থীর সংখ্যা ১৬০ জন। তাদের বয়সসীমা ৬ থেকে ১৮ বছর পর্যন্ত। ভালোবাসা আদর দিয়ে শিশুদের লালন পালন করছেন শিক্ষকরা। পিতৃস্নেহ, মাতৃস্নেহ বা ভাই বোনের যে ভালোবাসা আছে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করছি। এখানে কোনো বৈষম্য না, এখানে সবাইকে আমরা আদর দিই, ভালোবাসা দিই, যত্ন দিই, কাউন্সেলিং দিই। শিক্ষার আলোয় আলোকিত হয়ে একসময় রাষ্ট্রের হাল ধরবে এসব শিশুরা, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জে। সমাবেশের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, লোক সমাগম কেমন দেখছেন? লিনিয়া, ঠিক ৩টার পরপরই কিন্তু এই ছাত্র এবং নাগরিকদের সাথে যে মত বিনিময় সভা সেটি কিন্তু শুরু হয়েছে এবং নিশ্চয়ই আপনি আমার পেছনে দেখছেন যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা সবাই কিন্তু আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষায় আছেন কখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাজ্জিদ আলম বক্তব্য দিবেন। এখন বক্তব্য দিচ্ছেন এই আজকের অনুষ্ঠানের যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, তারা বক্তব্য দিচ্ছেন। এর পরপরই কিন্তু যে অনুষ্ঠানের মূল বক্তব্য সেটি সাজ্জিদ আলম দিবেন এবং সেই বক্তব্য শোনার জন্যই এখন যে ছাত্র এবং নাগরিক তারা এখানে উপস্থিত হয়েছেন। এর আগে শহীদ পরিবারের সঙ্গে আন্দোলনে যারা হয়েছেন সেসব শহীদ পরিবারের সঙ্গে দুপুর ২টার পর থেকে এই নেতৃবৃন্দ তারা কিন্তু সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এরপরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এর পরপরই যে মত বিনিময় সভা সেই সভা কিন্তু শুরু হয়েছে এবং সভা এখন কিন্তু চলছে। মানুষ কিন্তু আসছে, অর্থাৎ নারায়ণগঞ্জের বাসিন্দারাও জন্য শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও এই মত বিনিময় সভায় অংশগ্রহণ করছে। এই হচ্ছে আমার কাছে এখন সবশেষ পরিস্থিতি। বিল্লাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিল্লাল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল বারী। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেলকে বিটিআরসি চেয়ারম্যান নিয়োগ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। গেল ১৪ আগস্ট বিটিআরসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মহিউদ্দিন আহমেদ। গেল বছরের ১৪ ডিসেম্বর থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। এখন বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন এমদাদুল বারী। ডাক্তার মনসুর রহমান সংসদ সদস্য ছিলেন মাত্র ১ মেয়াদ। সেই ৫ বছরে শুধু নিয়োগ বাণিজ্য করেই হাতিয়েছেন শত কোটি টাকা। রাজশাহী ৫ আসনের আওয়ামী লীগের এই সাবেক এমপি নিয়োগ বাণিজ্য নির্বিঘ্ন রাখতে নিজের ছেলে মেয়েকে বানিয়েছেন পরিচালনা কমিটির সভাপতি। এছাড়া অর্থ পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজে ২ দফায় ১৬ জন শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, এই নিয়োগে ১,৮০,০০,০০০ টাকা নিজের পকেটে পড়েছেন তৎকালীন সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান। একজনের কাছ থেকে ১৪ লাখ ১৫ লাখ কোটি টাকা নিয়েছেন। এরা আমাদের কলেজের শিক্ষকেরা আছেন, কর্মচারী আছেন। কারো কাছে ১৭-১৮ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন। ওনারা আমার কাছ থেকে চেক সই করে নিতেন
চেক সই করে নিয়ে কলেজের যখন মানে 5-6 মাসের টাকা জমা হতো, তখন ওই চেক দিয়ে আমাকে উপর থেকে টাকা তুলতে বলতো। সভাপতিরা ওনারা সব নিয়ে চলে যেত, আর আমি এইভাবে খালি হাতে ঘুরে যেতাম। শুধু পুঠিয়ার ওই কলেজে নয়, তার নির্বাচনী এলাকা পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কায়দায় নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়েছেন মনসুর রহমান। প্রতিবাদ করলেই নির্যাতনের শিকার হতে হয় শিক্ষকদের। সংস্থা মেলা টাকায় চাইছিল 15 লাখ, তো শেষ পর্যন্ত আমি 12 লাখ টাকা আমার সাথে একমত হয়। ওই সময় বেতনের জন্য আমার কাছ থেকে যে হোক তারা 5 লক্ষ টাকা নিয়েছে, কিন্তু আমার বেতনটা কেটে কেটে জমা দেয়। আমি এমপিকে ডাইরেক্ট বলেছি, আল্লাহ কিন্তু এর বিচার করবে। নিয়োগ বাণিজ্য নির্বিঘ্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে নিজের ছেলে মেয়ে ও পছন্দের লোকজনকে সভাপতি বানিয়েছেন মনসুর রহমান। একবার নিজের মেয়েকে সভাপতি করলো, ওনার মেয়েটা যখন উপস্থিতি নিয়ে চায়না চলে গেলেন, তার ওনার ছেলেকে আবার সভাপতি করলেন। এই যে আমরা যে বোর্ড ফিসটা দিই এসএসসি এবং ডিগ্রি লেভেলে, সেখানেও দেখা গেছে যে যখন টাকার পরিমাণ যদি মানে 1200 বা 1000 থাকে, সেখানে কোথাও কোথাও নিয়েছে 2000, 3000, 4000 পর্যন্ত নিয়েছে। দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন না হওয়ায় সংসদ সদস্যরা সিস্টেমের মধ্যে ঢুকে অনৈতিকভাবে অর্থ উপার্জন করেছেন বলছেন সুজন সভাপতি। দীর্ঘদিন নির্বাচন সঠিকভাবে না হওয়ার কারণে যেটা হয়েছে, এই এমপি সাহেবরা, জনপ্রতিনিধিরা যত ধরনের অপকর্ম এবং দুর্নীতি তাতে যুক্ত হয়ে পড়েছেন। 2018 সালের জাতীয় নির্বাচনে অনেকটা চমক হিসেবেই আসে আওয়ামী লীগ থেকে ডাক্তার মনসুর রহমানের মনোনয়ন। সেই নির্বাচনে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন মাত্র 14 লাখ টাকা। 5 বছরের ব্যবধানে দৃশ্যমান আয় বেড়ে দাঁড়ায় 93 লাখ টাকা। যদিও দুদকে জমা হওয়া অভিযোগ বলছে, এ সময়ে শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন ডাক্তার মনসুর রহমান। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।